এই সেপ্টেম্বরের শেষ নাগাদ থেকে প্রশাসন সেনাবাহিনী একে একে তারেকের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তারেককে খুঁজে পাওয়া যাবে না। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বা রাষ্ট্রপতির উপর ভিত্তি করে যে শেখেরি বেটি দেশে আসতেছেন না, এইটা যে প্রমাণিত হয়েছে, এইটাও তারেক এখন হারে হারে বুঝতে পারতেছে। ফেসিস্ট তারেক চুপ্পুর মুখ দিয়ে আওয়ামী লীগ সম্পর্কে এইসব বলি, অর্থাৎ তাকে ব্যবহার করে যে বঙ্গভবন ছাড়া করবে, ছুঁড়ে ফেলে দেবে, এইটা তো অনেক আগেই বলা হয়েছে। তো শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের পদত্যাগে বা বঙ্গভবন ছাড়ায় আওয়ামী লীগ শিবিরে একটা স্বস্তির নিঃশ্বাস বা একটা আনন্দের জোয়ার যে বইতেছে, এইটা মনে হয় একটু আশা করি বুঝতে পারতেছেন। এর কারণ হচ্ছে দেশের গুরুত্বপূর্ণ সময় বা একেবারে নাকাল অবস্থায় মেরুদণ্ড সোজা করে যে জরুরি অবস্থা জারি করার মতন সেই সক্ষমতা বা সেই সাহস যে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের মধ্যে নাই বা ছিল না, এইটা কিন্তু প্রমাণিত হয়েছে। এবার বলি, রাষ্ট্রপতিকে পদত্যাগে বাধ্য করে নতুন করে ফ্যাসিস্ট তারেক কিভাবে ফাটাবাসের চিপায় পড়লো সেই বিষয়টা বলি। নতুন রাষ্ট্রপতি তো নিয়োগ দিতে হবে নাকি, কিন্তু বিএনপি বা তারেকের সেই ক্ষমতা নাই যে বিএনপির মধ্য থেকে কোনো সিনিয়রের নেতাকে বঙ্গভবনে বসাবে বা রাষ্ট্রপতি বানাবে বা রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ দেবে। মার্কিন ডিপ স্টেট বা মার্কিনীরা যাকে চায় তাকেই রাষ্ট্রপতি হিসাবে বসাতে হবে, রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দিতে হবে। আর এই পদের জন্য এরই মধ্যে একজন নারীকে তারা সিলেক্ট করে দিয়েছেন। এই আগস্ট না, সেপ্টেম্বরের আগে নাগাদ রাষ্ট্রপতি নিয়োগ দেওয়ার ক্ষমতা বিএনপি পারতেছে না বা নিয়োগ দিতে পারছে না। এমনকি এই নারী একজন দ্বৈত নাগরিক, তাকে এই মুহূর্তে মার্কিনীদের নাগরিকত্ব ছাড়তে হবে এবং প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশে বসতে হবে। তার জন্য তিনি তার যে নাগরিকত্ব ছাড়ার জন্য একটা সময় সাপেক্ষ, সেই সময়টা তিনি নিচ্ছেন এবং সেই ধারাবাহিক তিনি কাজও করতেছেন, এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছেন। সুতরাং এই আগস্ট মাসে গেলেই সেপ্টেম্বরের মধ্যে মার্কিন ডিপ স্টেটের নিয়োগকৃত একজন নারীকে বাংলাদেশ প্রেসিডেন্ট হিসেবে বা রাষ্ট্রপতি হিসেবে পেতে যাচ্ছে, এটা এক প্রকার নিশ্চিত। 1000 জন তারেক একত্রিত হইলেও শেখেরি বেটির যাত্রায় ন্যূনতম বাধা সৃষ্টি করতে পারবে না। মাথায় রাখবেন, নভেম্বর হেডলাইন, ডিসেম্বর হবে ডেডলাইন ইনশাআল্লাহ। রাজনীতিতে শেখেরি বেটির কাছে ফ্যাসিস্ট তারেক একটা দুধের বাচ্চা। তারেকের মা খালেদা জিয়া যখন রাজনীতিতে শেখ হাসিনাকে কোনোভাবেই দমাতে পারছিল না, তখন সে ষড়যন্ত্র করা শুরু করলো। তিনি বলেছিলেন রাজনীতিতে শেখ হাসিনাকে থামানো যাবে না, ওকে দমানো সম্ভব না, তাই যে কোনো ভাবেই হোক তাকে হত্যা করো। আর এর পরেই তারা তৎকালীন সময় আন্তর্জাতিক বিভিন্ন টেরোরিস্ট, সন্ত্রাসী, পাকিস্তানি জামাতি জঙ্গিরা একত্রিত হয়ে একবার দুইবার নয়, 24 বার জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিল। মনে রাখবেন, কুখ্যাত খুনি জিয়া, এরশাদ, খালেদা, মঈনুদ্দিন, ফখরুদ্দিন, এরা কেউই কখনো শেখ হাসিনাকে থামাতে পারে নাই। আর সেখানে তো 2 দিনের দুধের বাচ্চা ফ্যাসিস্ট তারেক একেবারে দুমড়ে মুচড়ে যাবে, সর্বশেষ অবশিষ্ট অংশ খুঁজে পাওয়া যাবে না। আপনারা ঐক্যবদ্ধ থাকেন, মনে রাখবেন জিয়ার মতো কইরা তারেকের অঙ্গ প্রত্যঙ্গ খুঁজে পাওয়া যাবে না। ওর মাংস পিণ্ড কুকুরে কাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, তার অস্তিত্ব থাকবে না, একেবারে ধূলিসাৎ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই সেপ্টেম্বরের শেষ নাগাদ থেকে প্রশাসন সেনাবাহিনী একে একে তারেকের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তারেককে খুঁজে পাওয়া যাবে না। আর ও মূলত এখানে ক্ষমতার বাহাদুরিও করতে আসে নাই, ক্ষমতার মসনদে বৈশা মূলত ওর কিছু অর্থের প্রয়োজন ছিল, আরো অর্থ করির দরকার। ও দ্বৈত নাগরিক, ঠিক সময় মতো কইরা কোন একটা রাষ্ট্রীয় সফরের কথা বইলা দেশ থেকে বাইরে চলে যাবে, আর কখনো এই দেশে ফিরে আসবে না। একবার মুসলেকা দিয়ে চলে গেছে, আর মুসলেকা দিয়েই মূলত ক্ষমতার মসনদে বসছে। খালেদা মইরা গেছে, মইরা যাওয়ার পরেও তারেক এই দেশে আসে নাই। মাথায় রাখবেন, 5 তারিখের পরবর্তী সময়ে প্রায় 17 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে তারেক দেশে আসছে। আওয়ামী লীগ 17 মাস ক্ষমতায় ছিল না, তারপরও দেশে আসার সাহসিকতা তারেক দেখাইতে পারে নাই, কারণ তখন ক্ষমতায় জামাতি ডেভিল ইউনূস, ওরই তো পিতা ছিল, তারপরেও দেশে আসে নাই। মাথায় রাখবেন, নভেম্বরের 29 তারিখ রাত 11:30 খালেদা জিয়া মারা যায়। তার ডেড বডি এবার হাসপাতালে ডিপ ফ্রিজে ভইরা রাখে। বিএনপি থেকে খালেদার মৃত্যুর সংবাদ দেওয়া হয় না, ঘোষণা দেওয়া হয় না, কারণ তারেক দেশে আসলে তার ভোটাধিকার পাবে না, বাংলাদেশের নাগরিকত্ব পাইতে তাকে নতুন করে জটিলতায় পড়তে হবে। এরপরে
বঙ্গবন্ধু কন্যার সেই উদারতা, যে খালেদার আর কোনো সন্তান নাই, একটা মাত্র সন্তান কুলাঙ্গার তারেক বিদেশে থাকবে, মায়ের জানাজায় অংশ নিতে পারবে না, এইটা হতে পারে না। তার এখানে উদারতা রয়েছে, বিদেশি শক্তি এখানে কাজ করেছে, দেশে আসলে কুলাঙ্গার খালেদ তারেক গ্রেপ্তার হবে না। তাহলে কিছু শর্ত, 10টি শর্তের উপরে ভিত্তি কইরা আইন, সুশাসন, গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং উগ্রবাদী জঙ্গিদের বিষয়ে জিরো টলারেন্স নীতিতে থাকবে। সে তার সমস্ত কিছু অঙ্গীকার ভুলে গেছে, সমস্ত শর্তের কথা ভুলে গেছে। ক্ষমতার চেয়ারে বসেই তার পাখা গজাইছে, একবারে মেরুদণ্ডের হাড্ডি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকার জন্য মুসলেকা দিয়ে আর কখনো দেশে আসবে না, রাজনীতিতে দূরের কথা, সেই মুসলেকার ভিত্তিতে নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকার অঙ্গীকারে বিদেশে যেতে পারেছিল। আর আগামীতে ওই পাখাগুলো এমন ভাবে চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হবে, জীবনে আর কখনো ওই মেরুদণ্ডতে ভর করে ওই দাঁড়াতে পারবে না। যেখানেই পালাইয়া থাকুক না কেন, যত দূরেই যাক না কেন, ওর পাখা চূর্ণ বিচূর্ণ করে দিতেই হবে। ওর অবশিষ্ট সর্বশেষ অঙ্গ প্রত্যঙ্গ কাক এবং কুত্তাকে দিয়ে খাওয়াতেই হবে। ডিসেম্বরে জননেত্রী শেখ হাসিনা আসছেন, এই ঘোষণা দলের কোন নেতা, কোনো ব্যক্তি দেন নাই, স্বয়ং শেখের বেটে নিজে দিয়েছেন। প্রিয় ভাইরা, কোন রক্তচক্ষু হুমকিতে ভয় পাবেন না, নিজেদের মধ্যে আরো বেশি যোগাযোগ বৃদ্ধি করুন, সর্বশক্তি প্রয়োগ করতে হবে, কিন্তু মনোবল দৃঢ় রাখতে হবে। কোনো বাধা আমাদের দাবায় রাখতে পারবে না। আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে হবে। তারেকরে যদিও আমাদের বিশ্বাস ওকে খুঁজে পাওয়া যাবে না, ও আগে বাগেই ভেগে যাবে, কিন্তু যে সকল মব সন্ত্রাসী, জুলাই জঙ্গি, স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা, এদেরকে আমাদের খুঁজে বের করতেই হবে, এদের নিশ্চিহ্ন করতেই হবে। স্বাধীনতা সার্বভৌমত্ব পুনরুদ্ধারের লক্ষ্যে আমাদের সর্বশক্তি প্রয়োগ করতেই হবে। যেখানেই ফেসিস্ট তারেক পালাইয়া যাক না কেন, ডেভিল ইনুস যদি 1000 গজ মাটির নিচেও লুকিয়ে থাকে, সেখান থেকে টেনে হিস্ট্রে আমরা বের করব, গণ আদালতে ওদের বিচার নিশ্চিত করব ইনশাআল্লাহ। কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। শুধু একটা শেখের বেটির একটা ঘোষণা, স্বাধীনতার সার্বভৌমত্ব পুনরুদ্ধারের যুদ্ধের একটা ঘোষণা। মাথায় রাখবেন, নভেম্বর হবে হেডলাইন, ডিসেম্বর ডেডলাইন ইনশাআল্লাহ। বলতে চাই সেনাপ্রধানকে সরানোর বিষয় নিয়ে, এবং এর সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের কিংবা জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্পর্ক রয়েছে কিনা, বা চুপ্পুকে সরিয়ে দেওয়া মানে কি শেখ হাসিনার ফেরার পথ বন্ধ করা কিনা, এই বিষয়টা নিয়ে একটু আমরা কথা বলতে চাই। আছে যেরকম এখন বিএনপি ভাবছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো যারা দীর্ঘদিন যাবত পরীক্ষিত বিএনপির অনুগত, তাদের মধ্য থেকে কাউকে রাষ্ট্রপতি দেয়ার। তো যখন শেখ হাসিনা এই শাহাবুদ্দিন চুপ্পুকে বসালেন, তখন অনেক জায়গায় প্রতিবাদ হয়েছে, আওয়ামী লীগের ভেতরে অনেকে সমালোচনা করেছে, কিন্তু তারপর শেখ হাসিনা তাকে দিয়েছিলেন, কারণ তার কাছে মনে হচ্ছে যে চুপ্পু হচ্ছে গিয়ে ভীষণভাবেই আওয়ামী লীগের প্রতি অনুগত একজন মানুষ। কিন্তু 5ই অগস্ট সেই 2024-এর জুলাইতে যখন সেই তথাকথিত আন্দোলন, পাকিস্তান পন্থীদের, ডিপ স্টেটের, আমেরিকার সরাসরি অংশগ্রহণে যেই চক্রান্ত, সেই চক্রান্তের সময় আমরা শাহাবুদ্দিন চুপ্পুকে দেখেছি পুরোপুরি ভাবেই চুপ থাকতে, এবং তার হাতে তখন ক্ষমতা ছিল অনেক কিছু করবার, কিন্তু তিনি একটা কোনো কিছু করেননি। এমনকি পরবর্তীতে আমরা জানতে পারি যে জুলাইতে, পুরো জুলাই জুড়ে শেখ হাসিনার সঙ্গে আসলে রাষ্ট্রপতি সেই অর্থে কোনো যোগাযোগ ছিল না। রাষ্ট্রপতি যখন শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেন, তখনও আমরা রাষ্ট্রপতিকে দেখতে পাই না, কিন্তু সেই দিন রাতেই রাষ্ট্রপতিকে আমরা দেখি লাইভে আসতে, মানে তিনি লাইভ আসলে ওই কি বলে যে সংবাদ সম্মেলনে আসেন, এবং তিনি 3 বাহিনীর প্রধানকে সঙ্গে নিয়ে, ওয়াকার সহকারে 3 বাহিনীর প্রধানকে সঙ্গে নিয়ে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, এবং সেই ভাষণে তিনি বলেন যে শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়েছেন তার কাছে, এটা তিনি সেখানে দাবি করেন। তার পেছনে দাঁড়ানো ছিল 3 বাহিনীর 3 জন প্রধান। তো এবং তিনি বলেছেন শেখ হাসিনার সঙ্গে তার কোনো দেখা হয়নি, কোনো যোগাযোগ হয়নি জুলাই জুড়ে, তাহলে পদত্যাগপত্রটা কিভাবে দিল? এর পরবর্তীতে যদিও আরেকটা আলোচনায় তিনি বলেছেন যে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র তিনি চোখে দেখেননি, কিন্তু 5 তারিখ রাতে কিন্তু তিনি সেনা প্রধানকে নিয়ে দাঁড়িয়ে বলেছিলেন পদত্যাগপত্র আমি পেয়েছি, আমি রাষ্ট্রপতি ক্ষমতা গ্রহণ করছি, এবং আমি কি বলে সমন্বয়ক যারা রয়েছেন আন্দোলনকারী কিংবা রাজনৈতিক দল, তাদেরকে নিয়ে অন্তর্বর্তীকালীন একটা সরকার প্রতিষ্ঠার পরিকল্পনা আমরা করছি, সেই দিকে আগাচ্ছি, এটা তিনি বলেছেন। কিন্তু এই রাষ্ট্রপতি তো ছিল শেখ হাসিনা নিয়োগ দেওয়া রাষ্ট্রপতি, শেখ হাসিনার সবচেয়ে বিশ্বস্ত মানুষদের একজন হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু। কিন্তু তাতে লাভটা কি হয়েছিল? আসলে লাভ কি কিছু হয়েছিল? না, আমাদেরকে 5ই আগস্ট দেখতে হয়েছে।
পাশাপাশি আপনাদের মনে থাকবার কথা যে সেদিন রাতে যখন শাহাবুদ্দিন চুপ্পু যখন অন্তর্বর্তী সরকার ঘোষণা দেন এবং এটার মাধ্যমে মূলত একটা অবৈধ অসাংবিধানিক একটা সরকারকে রাষ্ট্রপতি কিন্তু মোটামুটি বৈধতা দিয়ে দেয় এবং এই রাষ্ট্রে জুলাইতে যত ধরনের অপকর্ম হচ্ছে সবগুলোকে বৈধতা দিয়ে দেয় রাষ্ট্রপতির ওই একটা ভাষণের মাধ্যমে। এবং সেই জায়গাটায় খালেদা জিয়ার মুক্তি যত দ্রুত সম্ভব, আমরা পরের দিন দেখেছি রাষ্ট্রপতি তার নির্বাহী আদেশে নির্বাহী ক্ষমতা বলে তিনি খালেদা জিয়াকে মুক্ত করে দিয়েছেন। তো এই রাষ্ট্রপতি থাকা না থাকা এই ব্যাপারটা খুব বেশি কিছু নির্ভর করে না আসলে, এবং আমরা এই জায়গাটায় একটু আসতে চাই যে কেন রাষ্ট্রপতি ক্ষমতার পালা বদলের ক্ষেত্রে রাষ্ট্রপতির খুব একটা কিছু করণীয় থাকে না সেই বিষয়টাই। এই রাষ্ট্রপতি সালাউদ্দিন চুপ্পুর একটা ব্যাপার আমরা খুব সুনির্দিষ্টভাবে বুঝেছি। তিনি বিভিন্ন বক্তব্যে বারবার বলেছেন যে জুলাইয়ের আন্দোলনের সময় সেনা প্রধান তাকে বারবার আশ্বস্ত করেছেন তার উপরে কোন রকম অসুবিধা হবে না, তাকে তারেক জিয়ার সঙ্গে যোগাযোগ ছিল, তারেক জিয়া তাকে নিশ্চিত করেছেন তার উপরে কোন রকম মানে সংকট তৈরি হবে না, এই ব্যাপারগুলো তিনি বলেছেন। তো এই সালাউদ্দিন চুপ্পু তো আসলে আওয়ামী লীগের থেকে নিয়োগ প্রাপ্ত, কিন্তু তিনি কি আসলে আওয়ামী লীগের প্রতি ডেডিকেটেড কেউ ছিলেন? অবশ্যই না। তিনি চাইলে জুলাইতে তার জরুরি অবস্থা জারি করতে পারতেন, অনেক কিছু করতে পারতেন, করে তিনি আন্দোলনকে থামাতে পারতেন, কিন্তু তিনি থামাননি। বরং আমরা দেখেছি এই হচ্ছে মেরুদণ্ড একটা লোক যিনি হচ্ছে গিয়ে প্রত্যেকটা জায়গায় হাওয়া যেদিকে বদল হয় সেই দিকেই হচ্ছে গিয়ে টার্ন নেয় এই সালাউদ্দিন চুপ্পু। আওয়ামী লীগের লোকজন এই শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়ার কারণে যে সমালোচনাটা করছেন সেই সমালোচনাটার জায়গায় আমরা একটু বলতে চাই যে চুপ্পু আসলে সেই জুলাই বা তার আরো আগে থেকেই হয়তো বা আওয়ামী বিরোধী অবস্থানেই ছিলেন এবং তাকে নিয়ে আওয়ামী লীগের কোনো মাথা ব্যথা নাই। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে আমাদের মাননীয় নেত্রী থেকে শুরু করে কেউ কিন্তু শাহাবুদ্দিন চুপ্পুর উপরে নির্ভরশীল না। এই শাহাবুদ্দিন চুপ্পু আপনাদের মনে থাকবে মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে একটা বিশেষ ইন্টারভিউ দিয়েছিলেন এবং তখনই তিনি বলেন যে তিনি কখনো শেখ হাসিনার পদত্যাগপত্র চোখে দেখেন নাই এবং শেখ হাসিনা কেন দেশে চলে গেলেন তাকে একবার জানালেনও না একটাবার, এই ব্যাপারটাও বলেছিলেন। এবং তিনি সেখানে স্বীকার করেছিলেন সেই মানব জমিনের ইন্টারভিউতে মতিউর রহমানের সঙ্গে যে সেই জুলাইয়ের সময়ে কিংবা 5 তারিখের পরের সময়ে সেনা প্রধান এবং হচ্ছে গিয়ে তারেক রহমান তাকে সর্বোচ্চ সাহস এবং জুগিয়েছে। এই বেঈমানকে নিয়ে আসলে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখবে এটা কোনোদিনই সম্ভব না। এটা যারা ভাবছেন যে চুপ্পুকে সরিয়ে দিয়ে শেখ হাসিনাকে আটকাবেন, শেখ হাসিনা কখনই চুপ্পুর মতো লোকের উপরে ভরসা করে দেশে ফেরার ঘোষণা দেয় না, এটা নিশ্চিত থাকেন। এই যে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া ফাঁসি হবে কিনা বা যে ফাঁসি রায় হয়েছে সেই ফাঁসি রায় অনেকে ভাবছেন রাষ্ট্রপতি থাকলে বোধহয় রাষ্ট্রপতি জীবন ভিক্ষা দিয়ে দিত শেখ হাসিনাকে, এটার মাধ্যমে শেখ হাসিনা বেঁচে যেতেন, শেখ হাসিনা ফাঁসি হয়তো কার্যকর হতো না। সেই জায়গা থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেয়া আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, কারণ শাহাবুদ্দিন চুপ্পু না থাকলে রাষ্ট্রপতি ক্ষমা পাওয়ার সুযোগ শেখ হাসিনার দিক থেকে নাই হয়ে যাবে। তো আমি এই যে ক্ষমা প্রার্থনা করা এবং ক্ষমা প্রার্থনার পরে সাজা মওকুফ করা রাষ্ট্রপতির যেটা ক্ষমতা, আপনারা যদি শেখ হাসিনাকে চেনেন এবং যদি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাস জানেন তাহলে এইটুকু অন্তত পক্ষে যে কোনো বিএনপির বা জামাতের লোকে এটা বলতে বাধ্য হবে শেখ হাসিনার মতো মানুষ কোনোদিন জীবন ভিক্ষা চাওয়ার পথে হাঁটবেন না। এটা তার চরিত্রেই নাই জীবন ভিক্ষা চাওয়া, কারণ তিনি শেখের বেটি এবং সবসময় সিনা টান করে ওইভাবে মাথা উঁচু করে বেঁচেছেন পেটে। অতএব যদি কেউ মনে করেন যে চুপ্পুকে সরিয়ে দেওয়ার মাধ্যমে শেখ হাসিনার জীবন ভিক্ষা চাওয়ার পথ বন্ধ হলো, শেখ হাসিনা জীবন ভিক্ষা চাওয়ার মানুষই না। আর জীবন ভিক্ষা না চাইলে রাষ্ট্রপতি জীবন সাজা মওকুফ করেন না, ও সেটা অফিসিয়ালি তার কাছে ক্ষমা চাইতে হয়, জীবন ভিক্ষা চাইতে হয়। তো এইটা যারা বলতেছেন তারাও ভয়ঙ্কর একটা বোকার স্বর্গে বসবাস করতেছেন। তারা আসলে আওয়ামী লীগের যে রাজনৈতিক কৌশল, আওয়ামী লীগের যে আন্দোলনের কৌশল, সেই কৌশল সম্পর্কে আপনাদের ন্যূনতম কোনো ধারণা নাই, সেটারই প্রমাণ হচ্ছে এইটা। এখন যদি শাহাবুদ্দিন চুপ্পুর ব্যাপারে আমরা বলি, শাহাবুদ্দিন চুপ্পুর এই যে বিদায়, এটাকে বলা হচ্ছে অসুস্থতা জনিত কারণে শাহাবুদ্দিন চুপ্পু বিদায় নিয়েছেন। আসলে কি অসুস্থতার কারণে বিদায় নিয়েছেন? যদি আমরা তারেক জিয়া থেকে শুরু করে ধরেন কি বলে যে সেই জিয়াউর রহমান থেকে শুরু করে বিএনপির যে রাজনীতি, সেই রাজনীতির ধারাবাহিকতাটার দিকে যদি একটু চোখ ফেরাই তাহলে আমরা কি দেখতে পাবো? তারেক জিয়া রাষ্ট্রপতিকে যে অপসারণ করা, এটা কি তারেক জিয়া আসলে প্রথম করলেন? না, এটা বিএনপির ঐতিহাসিক একটা অবস্থান। বিএনপি এর আগে আমরা জিয়াউর রহমানকে দেখেছি রাষ্ট্রপতিকে এইভাবে করে অপসারণ করতে, আমরা খালেদা জিয়াকে দেখেছি। এই ধারাবাহিকতাই তারেক জিয়া এই কাজটা করেছেন। এবং আপনাদেরকে আমি একটা ইন্টারেস্টিং পড়ে শোনাতে চাই, সেটা হচ্ছে গিয়ে বিচারপতি আবু সায়েম যখন রাষ্ট্রপতি ছিল তারেক জিয়ার আমলে, জিয়াউর রহমানের আমলে,
সেই সময় তাকে ক্ষমতা থেকে অপসারণ করা হয়, রাষ্ট্রপতি থেকে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়, এবং আজকে শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ সঙ্গে হচ্ছে গিয়ে আমরা যদি আবু সায়েমের পদত্যাগের ঘটনা দেখি তাহলে একটা হিসেব মিলাতে পারবেন আপনারা। সেটা হচ্ছে কি, আবু সায়েমকে যখন রাষ্ট্রপতি পদ থেকে জিয়াউর রহমান সরিয়ে দেয়, তখন তারপরে হচ্ছে কি আবু সায়েম একটা বই লিখেছিল, বঙ্গভবন লাস্ট ফেজ, বঙ্গভবন লাস্ট ফেজ বইয়ে এই আবু সায়েম তাকে যে পদত্যাগ করানো হয়েছে সেটা কিভাবে করানো হয়েছে সেই বিষয়ে লিখেছে যে জিয়াউর রহমান আমার বিছানায় তার বুট সহ পা তুলে দিয়ে বলেন সাইন ইট। তার এক হাতে ছিল স্টিক, অন্য হাতে রিভলভার। আমি কাগজটা পড়লাম, আমার পদত্যাগ পত্র, যাতে লেখা অসুস্থতার কারণে আমি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলাম। আমি জিয়াউর রহমানের দিকে তাকালাম, ততক্ষণে 8-10 জন অস্ত্রধারী আমার বিছানার চারপাশে অস্ত্র উঁচিয়ে দাঁড়িয়ে আছে। জিয়া আবার আমার বিছানায় পা তুলে আমার বুকের সামনে অস্ত্র উঁচিয়ে বললেন সাইন ইট। আমি কোনো মতে সাইন করে বাঁচলাম। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরিয়ে 49 বছর পরে সেই ঘটনার পুনরাবৃত্তি করছে আসলে তারেক, যেটা ওর বাপ করেছিল অস্ত্রের মুখে। কিন্তু আপনারা খেয়াল করছেন যে আবু সায়েমের যে পদত্যাগ পত্র সেখানেও কিন্তু লেখা ছিল অসুস্থতার কারণে আমি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলাম, এবং সেই লেখাটা জিয়াউর রহমান লিখে তাকে দিয়েছে শুধু, এবং দিয়ে অস্ত্র ঠেকিয়ে বলেছে সাইন ইট। মনে আছে আপনাদের? সেই জিয়াউর রহমানের ছেলে হচ্ছে তারেক জিয়া। কিন্তু জিয়ার সেই ধারাবাহিকতা খালেদা জিয়াও ভাঙেননি, তিনিও তাদেরই নিয়োগকৃত রাষ্ট্রপতি AQM বদরুদ্দোজা চৌধুরীকে ক্ষমতা গ্রহণের কিছুদিনের মধ্যে পদত্যাগে বাধ্য করছিল মব তৈরি করে একরকম পার্লামেন্টে। তো সেই ধারাবাহিকতায় এখন শাহাবুদ্দিন চুপ্পুর এই যে অসুস্থতার কথা বলা, এই যে তার হচ্ছে গিয়ে তার পদত্যাগের নাটক করা, পদত্যাগ না, এটা মূলত তাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা, এছাড়া অন্য কিছু না। তো সেই জায়গা থেকে এখন ওইটা পদত্যাগ করালো কিনা, বাধ্য করলো না কিছু অসুস্থতার জন্য করলো, সেটা আসলে আমাদের কনসার্নের জায়গা না। কারণ শাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগের রাজনীতিতে বা মুক্তিযুদ্ধ পন্থীদের রাজনীতিতে এখন বর্তমানে একেবারেই পরিত্যক্ত একটা নাম, যাকে পূর্ণভাবে পরিত্যাগ করা হয়েছে। এর মধ্যে বলা হচ্ছে লন্ডনে গিয়ে শাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেছেন, শেখ হাসিনার সঙ্গে ফোন কল করেছেন, যেটার কোনো ভিত্তি নেই। এটা বিএনপি ছড়িয়েছে, এটা ছড়িয়ে গণমানুষের মধ্যে, বা গণমানুষ না আসলে বিএনপির মধ্যে বা জামাতপন্থীদের মধ্যে শাহাবুদ্দিন চুপ্পু সম্পর্কে একটা আতঙ্ক তৈরি করেছে বিএনপি সরকার খুব পরিকল্পিতভাবে। ডেইলি স্টারও নিউজ করেছে যে গোপন তথ্যে পেয়েছে। তথ্য কিন্তু কেউ উল্লেখ করেনি যে শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে শেখ হাসিনার কথা হচ্ছে। শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে পৃথিবীর কার কথা হবে ডাজন্ট ম্যাটার, ওটা আমাদের চিন্তার ব্যাপার না। কিন্তু আমাদের নেত্রীর সঙ্গে কি চুপ্পুর আসলে কোনো কথা হয়েছে? না, হয়নি। এই কথাটাও তারেক জিয়া ছড়িয়েছে। তারেক জিয়া ছড়িয়েছে এই কারণে যাতে সাধারণ মানুষের মধ্যে, যারা বিএনপি পন্থী, যারা জামাতপন্থী, যারা পাকিস্তান পন্থী, তাদের মধ্যে চুপ্পু সম্পর্কে একটা নেতিবাচক ধারণা তৈরি হয়। মনে হয় যে চুপ্পুকে সরিয়ে দেওয়াটা যাতে লিগ্যাল করা যায়। এই চুপ্পুকে সরানোর আগে এটা হচ্ছে গ্রাউন্ড তৈরি করেছে তারেক জিয়া, আর কিছু না। চুপ্পুকে সরানোর পরিকল্পনা অনেক আগেরই। এখন 3টা শর্তের উপরে পদত্যাগ করিয়েছে না 4টা শর্ত, এটা তাদের ব্যাপার, ওইটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। কিন্তু আওয়ামী লীগের ফেরা কিংবা শেখ হাসিনার ফেরার সঙ্গে চুপ্পুর কোনো সম্পর্ক নাই। চুপ্পুর উপরে ভরসা করে আওয়ামী লীগ আসলে তাদের রাজনৈতিক কি বলে যে তার ফিরে আসার যে ইয়েটা পরিকল্পনা, সেটা নিশ্চয়ই চুপ্পুর সঙ্গে আলাপ করে করবে না। ইতিমধ্যে আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিভিন্ন প্রতিবেদনে শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির কথোপকথনের যে দাবিগুলো উঠছে সবগুলোই বলা হয়েছে যে ইউটিউব থেকে, কোনো তথ্য প্রমাণ নাই, ইউটিউবে বিভিন্ন জনের সোর্স থেকে সেটা জেনেছে। ভাই, ইউটিউবাররা কবে আন্তর্জাতিক সাংবাদিক হইলো? ইউটিউবে কিংবা ফেসবুকে আমি আজকে যেমন চাই লিখে দেবো, এই যে আমি এই ভিডিও বানাচ্ছি, এখান থেকে 5টা তথ্য নিয়ে যদি এখন আপনি সংবাদ করে দেন যে সাদাত আসলে এটা বলেছে মানে এটাই হচ্ছে গিয়ে নিউজ, না ভাই, এটা হয় না। ইউটিউব কন্টেন্ট, ফেসবুক কন্টেন্টে আমরা অনেক ধরনের কথা বলি, অনেক ধরনের বিশ্লেষণ করি, যেটা আসলে ব্যক্তিগত জায়গা, আমাদের অবজারভেশন। সেটা কখনোই আসলে একটা কি বলে মেইন স্ট্রিম সংবাদ মাধ্যমের প্রধান শিরোনাম হতে পারে না। কিন্তু তারেক যে এটা করেছে পরিকল্পিতভাবে। এখন আবার এনসিপি থেকে শুরু করে জামায়াতপন্থীরা বিভিন্ন ভাবেই বলতেছে যে চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে, চুপ্পুকে গ্রেপ্তার করার মাধ্যমে তাকে বিচারের আওতায় আনতে হবে। কিন্তু আসলে যদি আমরা একটু দেখি যে আইনগত ভাবে চুপ্পুর বিরুদ্ধে কি বিএনপি অবস্থান নিতে পারবে কিনা, বা বিচার করতে পারবে কিনা, বা গ্রেপ্তার করতে পারবে কিনা চুপ্পু, এটা যদি আমরা দেখতে যাই তাহলে আপনারা একটা জিনিস মনে রাখা সম্ভব যে রাষ্ট্রপতি পদ পুরোপুরি দায় মুক্তি দেয়া বা ইনডিমিনিটি ভোগ করা একটা পদ। রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে সে যে কোনো কাজ করুক অথবা যে কোনো কাজ না করুক, এই কারণে তার বিরুদ্ধে কোনো রকম আইনগত বিচার করা যায় না। এটা হচ্ছে কি আমাদের সাংবিধানিক ভাবে স্বীকৃত। দেখবেন রাষ্ট্রপতিকে সে সম্পূর্ণরূপে সাংবিধানিক দায় মুক্তি ভোগ করবে। তার নামে কোনো ফৌজদারি মামলা হবে না, তার নামে কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে হবে না, এবং পদত্যাগের পরে
যখন তিনি সাধারণ নাগরিক হয়ে যাবেন তখন যদি তিনি কোনো অপরাধ করেন সেটার কিন্তু সাজা হবে। কিন্তু তিনি যখন ছিলেন কি বলে রাষ্ট্রপতি ছিলেন, সেই সময় তার কোনো কর্মকাণ্ডের জন্য তাকে মামলা করা যাবে না, এটা সংবিধানে আছে। তাহলে কেন এই চুপ্পুকে গ্রেপ্তারের ব্যাপারে জেনে শুনে জামাত, এনসিপি, যেমন জামাত কিন্তু কিছু বলছে না চুপ্পু নিয়ে, এক ধরনের সাইলেন্ট মুডে রয়েছে, অফিসিয়ালি সাইলেন্ট মুডে রয়েছে, তারা মাঠে নামিয়েছে তাদের বি টিম এনসিপি টোকাইগুলোকে মাঠে নামাইছে যে রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করতে হবে, কিন্তু ওরাও কিন্তু জানে রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করা যাবে না ওই ল অনুযায়ী। হ্যাঁ, তো এখানে আইনি ব্যবস্থা বা জটিলতার দিকে কি আসলে বিএনপি যাবে? কিন্তু যদি আপনি মনে করেন যে রাজনৈতিক আজকে যে পরিস্থিতি, বাংলাদেশের যেই টালমাটাল অবস্থা, অর্থনৈতিকভাবে ধসে যাওয়া একটা রাষ্ট্র, এইদিকে চীনের সঙ্গে যখন তারিখ দিয়ে মিটিং করে এসে বাংলাদেশে ফিরলো, তারপর থেকে আমেরিকা একের পর এক চাপ বাড়াচ্ছে, আমেরিকার একের পর এক দূত বাংলাদেশে আসছে, মিটিং করছে, বৈঠক করছে। ভাই আপনি করিডোর দেবেন, চীনের সঙ্গে সামরিক চুক্তি করবেন, বাণিজ্যিক চুক্তি করবেন, আমেরিকা বসে আঙ্গুল চুষবে, তা তো হবে না। তো তারিখ জিয়া মূলত এখন একটা টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে আছে, এবং ডোনাল্ড ট্রাম্প তার যে রাজনৈতিক বা তার বাণিজ্যিক যে দর্শন ছিল, তার যে পলিসি ছিল, সেই পলিসিতেও কিছুটা পরিবর্তন আনতেছে, যেটার এক ধরনের চাপ আপনারা দেখতে পাবেন যে বিএনপি সরকারের সঙ্গে বারবার আমেরিকাপন্থীদের মিটিং এর কারণে। এবং প্রথম তার যে সফর চীন, যেটা সবচেয়ে বেশি ক্ষুব্ধ করেছে মার্কিনীদেরকে। তো এখানে মূলত আপনারা একটু চিন্তা করেন যে এতগুলো সংকটের মধ্যে থেকে তারেক জিয়া কি আসলে বেরিয়ে যেতে পারবেন শুধু রাষ্ট্রপতিকে সরিয়ে? না, রাষ্ট্র ইয়াজউদ্দিন আহমেদ সেও কিন্তু ছিল আসলে বিএনপি নির্ধারিত একজন লোক, বিএনপির খুবই ঘনিষ্ঠ, বিএনপির অনুগত একজন লোক। সে ইয়াজউদ্দিনের যখন ক্ষমতায়, ইয়াজউদ্দিন যখন রাষ্ট্রপতি, তখন কিন্তু তিনি সেনাবাহিনীকে ভিন্ন পথে নিয়ে গিয়েছিলেন। তিনি কিন্তু 111 তৈরি করেছিলেন, তিনি কিন্তু সেনাবাহিনীকে ক্ষমতা এনেছিলেন। তো তার মানে যে রাষ্ট্রপতি ক্ষমতা থাকলেই যে আপনি সেফ, সেটা না। কারণ এখানে কাজ করে আন্তর্জাতিক রাজনীতি যদি বোঝেন, আপনি যদি ডিপ স্টেট বোঝেন, যদি আন্তর্জাতিক পরাশক্তিগুলোকে বোঝেন, সেইগুলো এবং সেইগুলোর সঙ্গে বাংলাদেশের 3 বাহিনী, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী কোন ধরনের নেগোসিয়েশনে যাচ্ছে ডিপ স্টেটের সঙ্গে কিংবা আন্তর্জাতিক অন্যান্য পরাশক্তিগুলোর সঙ্গে, সেই সিদ্ধান্তের উপরে নির্ভর করে রাজনীতি কোন দিকে যাবে। বাংলাদেশের জনগণ, আমি বারবার বলি, তারা মনে করে তারা আন্দোলন করে, তারা ভোট দেয়, তারা ভোট দিয়ে সরকার আনে, আন্দোলন করে সরকার নামায়। বোগাস, টোটালি বোগাস। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে জনগণের কোন রকম ক্ষমতা নেই। এখানে ক্ষমতাটা পুরোটাই গিয়ে আমেরিকা বলেন, চীন বলেন, রাশিয়া বলেন, বিভিন্ন দেশের ভাই হিসেবটা, এবং সেটার সঙ্গে হাত মিলায় বাংলাদেশ সেনাবাহিনী বরাবরই। দেশের বিরুদ্ধে আপনি দেখেন, সেনাবাহিনীর অবস্থান যেদিকে যায়, রাষ্ট্র সেই দিকে যায়। যদি ইতিহাস থেকে দেখি, আমরা সেই 69-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে, জিয়া হত্যাকাণ্ড থেকে শুরু করে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড থেকে শুরু করে, প্রত্যেকটা জায়গায় 111 থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন মূলত সেনাবাহিনী এই রাষ্ট্রের ক্ষমতা পাল্টিয়েছে বারবার। অতএব সেনাবাহিনী কোন দিকে খেলবে, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আগামীর বাংলাদেশের জন্য। এবং সেই ক্ষেত্রে সেনাবাহিনী ডিপ স্টেটের বাইরে যাওয়ার ক্ষমতা নেই, আমেরিকার বাইরে, জাতিসংঘের বাইরে। জাতিসংঘের ভলকার ট্যুর এর আগে নিজেই বলেছে যে জুলাই আন্দোলনের সময় ভলকার নিজে সেনাপ্রধানকে বলেছে যে যদি ছাত্রদের বিরুদ্ধে যাও তাহলে কিন্তু জাতিসংঘ তোমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। যেই কারণে সেনাবাহিনী কিন্তু পুরোপুরি চুপচাপ হয়ে আন্দোলনের সমর্থন দিয়ে গেছে, আমেরিকা যেভাবে বলেছে সেভাবে খেলেছে। জাতিসংঘ তো আমেরিকার একটা পুতুল, আর কিছু না। তো সেই জায়গাটা থেকে ধরেন যদি বিএনপি মনে করে যে আমি চুপ্পুকে সরাইয়া ফখরুলকে বসানো, ভাই ফখরুল না, স্বয়ং তারেক জিয়াকে রাষ্ট্রপতি বানায় দেন, সে কিচ্ছু ছিঁড়তে পারবে না যদি সেনাবাহিনী, ডিপ স্টেট কিংবা আমেরিকা, ধর পাকিস্তান, তুরস্ক, এগুলার সঙ্গে নেগোশিয়েট করতে না পারে। এখন চীনের সঙ্গে প্রথম সফর করেই তো একটা বাজে পরিস্থিতি তৈরি হয়ে গেছে বিএনপির। এখন পুরোটা সিদ্ধান্ত ডিপেন্ড করবে আসলে রাষ্ট্রপতি পদ বা যাকে বসানো হোক, ছাগল পাগল যেই বসুক না কেন, হ্যাঁ, তার পক্ষে কিচ্ছু করা সম্ভব না। পুরো গেমটা খেলবে আমেরিকা এবং চীন, রাশিয়া, তারা মিলে। সেনাবাহিনী এখানে ধরেন ওই যে হাড্ডি ছুড়ে দেওয়া কুত্তার মতো। চীন কখনো হাড্ডি ছুড়বে, রাশিয়া কখনো হাড্ডি ছুড়বে, পাকিস্তান কখনো হাড্ডি ছুড়বে, আমেরিকা কখনো হাড্ডি ছুড়বে। এবং সেনাবাহিনী, আমি দুঃখিত, আমি লজ্জিত যে আমার বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে এগুলো বলতে হচ্ছে। যে সেনাবাহিনী থাকার কথা ছিল আমাদের সবচেয়ে সম্মানজনক একটা জায়গায় ছিল একটা সময়, সেই সেনাবাহিনী আজকে জাস্ট হাড্ডি ছুড়ে দেওয়া কুত্তার মতো হয়ে গেছে। অতএব তারেক জিয়া শুধু এইটুকু মাথায় রাখেন, যে বড় হাড্ডি ছুড়ে দেবে সেনাবাহিনী তার দিকে দৌড়াবে। আপনার রাষ্ট্রপতি কর্পূরের মতো শুধুমাত্র তাদের বাতাসে উড়বে, আর কিচ্ছু করবার ক্ষমতা থাকবে না। আর বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই এই শাহাবুদ্দিন চুপ্পুর মতো মানুষকে নির্ভর করে রাজনীতি করে না। শেখ হাসিনা এত দীর্ঘদিন রাজনীতি করা, বাংলাদেশের সবচাইতে
ট্যালেন্টেড রাজনীতিবিদ শেখ হাসিনা, তিনি শাহাবুদ্দিন চুপ্পুর মতো একটা অথর্বকে ক্ষমতায় রাখলেন কি না রাখলেন সেটার উপরে ভরসা করে রাজনৈতিক হিসেব নিকাশ করবে, এটা যদি ভাবেন তাহলে পুরোপুরি ভাবে আপনারা গর্দভ ছাড়া আর কিছু না। হ্যাঁ, কারণ এইগুলা বলে যেমন আপনারা দেখছেন যে শেখ হাসিনা যখন ফেরার ঘোষণা দেয় তখন একটা অংশ বলতে শুরু করে যে না শেখ হাসিনা ফিরবেন না, তারপরে বলে শেখ হাসিনা এগুলা নিজের কর্মীদেরকে কি বলে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে ডিসেম্বরে ফিরবে। আবার কেউ বলছিল যে শেখ হাসিনা ডিসেম্বরে ফিরবেন বলেছেন কিন্তু কোন ডিসেম্বর সেটা বলেন নাই। নানান ধরনের নাটক আমরা দেখছি পাকিস্তান পন্থীদের। এগুলো হচ্ছে মূলত সেই ভয়ের জায়গা থেকে, আতঙ্কের জায়গা থেকে, হ্যাঁ, নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য তারা এগুলো বলে বলে নিজেরাকে সান্ত্বনা পাইতো, না না শেখ হাসিনা আসবেন না। বিএনপিও বর্তমানে সেই রকম শিশুতোষ একটা সান্ত্বনা খুঁজতেছে যে শাহাবুদ্দিন চুপ্পুকে সরাই দিছি, আওয়ামী লীগ আর আসবে না, শেখ হাসিনা ফিরতে সাহস পাবেন না। কিন্তু চুপ্পু আওয়ামী লীগ বা শেখ হাসিনা সংশ্লিষ্ট কেউ না। এই শাহাবুদ্দিন চুপ্পুকে কোনোভাবে কাউন্টই করে না শেখ হাসিনা। চুপ্পু থাকলো কি না থাকলো, তারেক থাকলো কি না থাকলো, কে থাকলো, সেনা প্রধান ওয়াকার ও চ্যাটারবাল থাকলো কিনা, কিচ্ছু যায় আসে না ভাই। এগুলো হিসেব করে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি করে না। শুধুমাত্র এখন দিন গোনেন সেই কর্মীরা যেরকম মাথা মোটা বিএনপি, ঠিক তেমনই মাথা মোটা হচ্ছে গিয়ে এই তারেক জিয়া নিজেও। যে কারণে শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে শেখ হাসিনা ফোন কলের মতো একটা ফালতু টপিক সামনে আই না, সেটা নিয়ে জল ঘোলা করে তারপরে গিয়ে শাহাবুদ্দিন চুপ্পুকে অস্ত্রের মুখে ঠেকাইছে, মানে পদত্যাগ করাইছে না কিসের মুখে পদত্যাগ করাইছে সেটা তো আমরা পরে জানবো। যে আবু সায়েম মানে ক্ষমতাচ্যুত হওয়ার পরবর্তীতে গিয়ে বই লিখেছিল, সেখানে লেখা ছিল যে সেদিন রাতে জিয়াউর রহমান কিভাবে তাকে ক্ষমতাচ্যুত করেছে, রাষ্ট্রপতিকে পদত্যাগে বাধ্য করেছে। ঠিক শাহাবুদ্দিন চুপ্পুকে কিভাবে পদত্যাগ করানো হয়েছে সেটার জন্য হয়তো 2-4-5 বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে, শাহাবুদ্দিন চুপ্পুর বই লেখা পর্যন্ত, কিংবা কোনো সংবাদ মাধ্যমে তার ইন্টারভিউ, আন্তর্জাতিক কোনো সংবাদ মাধ্যমে হয়তো তিনি বলবেন যেটা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূসের সরকার কিভাবে তাকে নির্যাতন করেছে সেটা তিনি বলেছিলেন এর আগে। বিভিন্ন অনুষ্ঠানে তাকে যেতে দেওয়া হতো না, দেশের বাইরে থেকে তার যে আমন্ত্রণ আসতো সেই আমন্ত্রণ পত্রগুলো তার কাছে পৌঁছানো হতো না, কিংবা বাংলাদেশের জাতীয় দিবসগুলোতে তাকে শ্রদ্ধা জানাতে যেতে দেওয়া হতো না। এগুলো শাহাবুদ্দিন চুপ্পু বলেছেন। তো শাহাবুদ্দিন চুপ্পু আগামীতেও বলবেন তারেক জিয়া কোন তরিকায় তাকে পদত্যাগে বাধ্য করেছেন। আমার মনে হয় তারেক জিয়া এই ধরনের স্যাবলামোর রাজনীতিগুলো বাদ দিয়ে এই ধরনের ধরেন অমককে সরালে শেখ হাসিনা ফিরবে না, তমককে সরালে শেখ হাসিনা ফিরবে না, এগুলো চিন্তা না করে চিন্তা করেন বাংলাদেশের অর্থনীতি কিভাবে পুনরুদ্ধার করবেন, কিভাবে একদিকে পাকিস্তান, একদিকে রাশিয়া, একদিকে তুরস্ক, একদিকে চীন, সবার সঙ্গে ব্যালেন্স করবেন। পাশাপাশি সবার আগে মাথায় রাখেন এটা ডিসেম্বর কিভাবে সামলাবেন। কারণ এখন আপনার নেতাকর্মীর আগে যাই বলতো 9-6, এখন কিন্তু কেউ আর শেখ হাসিনা ফেরা নিয়ে বিতর্কিত মন্তব্য করে না। এখন কিন্তু কেউ বলে না 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 শেখ হাসিনা ফিরবেন না, কারণ সবার কলিজায় ঢুকে গেছে সত্যটা কি। অতএব তারেক জি আপনি নিজেও সেটা নিয়ে ভাবেন। আপনার পোষ্য কুকুর যিনি আছেন ওয়াকার, সেই ওয়াকার কতদিন আপনার নতজানু থাকবে সেটাও ভাবেন। আপনাকে যারা ক্ষমতায় বসিয়েছে ডিপ স্টেট, পাকিস্তান বা আমেরিকা, সেই আমেরিকা কতদিন আপনাকে ভিক্ষা দিয়ে পেলে রাখবে সেটাও একটু ভাবেন। সবার আগে ভাবেন ডিসেম্বর সামাল দিবেন কিভাবে। শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশ আওয়ামী লীগের কোনো ম্যাটার না। বাংলাদেশ আওয়ামী লীগ শাহাবুদ্দিন চুপ্পুর মতো বেঈমান প্রতারক এই কি বলে মীর জাফরদের উপরে ভিত্তি করে রাজনীতিতে ফেরার ছক আঁকে না। এবং পাশাপাশি আওয়ামী লীগের যারা রয়েছেন আমাদের বন্ধুরা, তাদেরকেও বলবো শাহাবুদ্দিন চুপ্পু আমাদের আলোচনার বিষয় না। আমাদের আলোচনার বিষয় আমাদের নেত্রীকে ফিরিয়ে আনা, বাংলাদেশে তার ফেরার পথ মসৃণ করা, এবং তিনি যখন ফিরবেন তখন লক্ষ মানুষের জামায়াত তৈরি করা এয়ারপোর্টে, কিংবা যদি তিনি বেনাপোল দিয়ে আসেন বেনাপোলে। আমরা নিজেদের আন্দোলনে ফোকাস করি, আমরা নিজেদের নেত্রীকে ফেরাবার আলোচনায় ফোকাস করি। শাহাবুদ্দিন চুপ্পু বা এরকম 2-4টা গুটে সরিয়ে দিয়ে বিএনপি এক ধরনের সন্তুষ্টি লাভ করুক, তারা ভাবুক তারা জিতে গেছে, সেটা তারা করুক, আমরা আমাদের লড়াইটা করি।